সুপ্রিয় ছাত্রীরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? তোমাদেরকে আমি আমার অনলাইন ক্লাসে যুক্ত হওয়ার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি। ফাতেমা শর্মিন, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ব্যবস্থাপনা বিভাগ, আগ্রাবাদ মহিলা কলেজ। আমরা ট্রেড প্র্যাকটিসিং বাংলাদেশ পড়ছিলাম, তো কয়েকটি ক্লাস হয়েছে। আজকে আমরা পড়ব এক্সপোর্ট প্রসিডিউর। তোমরা জানো, এক দেশ থেকে আরেক দেশে পণ্য বিক্রয় করাকে কি বলে? রপ্তানি বলে। এই রপ্তানি কার্যটা সম্পাদন করার জন্য বেশ কিছু আনুষ্ঠানিকতা ধারাবাহিকভাবে পালন করতে হয়। এই পদ্ধতিটাকেই বা এই প্রসেসটাকেই বা এই আনুষ্ঠানিকতাকেই রপ্তানি প্রণালী বা পদ্ধতি বলে। চলো আমরা আজকে যাই আমাদের স্ক্রিনে। দেখো, রপ্তানি পদ্ধতি আমি আমার নোটসে দিয়েছি। বিদেশে পণ্য রপ্তানির পদ্ধতি, এক্সপোর্ট প্রসিডিউর অর মেথড অফ এক্সপোর্টিং গুডস টু অ্যাব্রড। এটা দেখো, এখানে আমি প্রথমে যে কথাটা বলেছি যে এক দেশ থেকে অন্য দেশে পণ্য বিক্রয় করাকে কি বলে? রপ্তানি বলে। এই কথাটা লেখা আছে। এবং রপ্তানি কার্যে আন্তর্জাতিক পর্যায়ে যখন বাণিজ্য সম্পাদিত হয় তখন বেশ কিছু আনুষ্ঠানিকতা ধারাবাহিকভাবেই কতগুলো পদ্ধতি অনুসরণ করতে হয় বা নিয়ম পালন করতে হয়, তাকেই বলা হয় রপ্তানি প্রণালী বা পদ্ধতি। আসো আমরা ছকের সাহায্যে এই রপ্তানি প্রণালী বা পদ্ধতিটা দেখে নিই। দেখো, আমি 1 থেকে 14টি পয়েন্টসে এই রপ্তানি প্রণালীটা দিয়েছি। তোমরা বইয়েও পাবে এটা। তাহলে প্রথম দেখো কি দিয়েছি। প্রথম হচ্ছে ফরমাইশ প্রাপ্তি। তাহলে যে রপ্তানিকারক যে এক্সপোর্ট করবে পণ্যটি বিদেশে, তাকে কি পেতে হবে? আমদানিকারকের কাছ থেকে একটি ফরমাইশ বা অর্ডার পেতে হবে। প্রথম কথাই হচ্ছে এই অর্ডারটা তাকে পেতে হবে। এই অর্ডারটা সে দুইভাবে পেতে পারে, একটা হচ্ছে মুক্ত আর একটা হচ্ছে নির্দিষ্ট। তো যখন অনেক কিছুই লেখা থাকবে সেটা হচ্ছে শর্ত দেওয়া থাকবে, সেটা হচ্ছে নির্দিষ্ট। আর মুক্ত শুধু পণ্যের নাম আর বিবরণটা দিয়ে যদি ফরমাইশ করা হয় বা অর্ডার দেওয়া হয় সেটাকেই বলা হয়। তাহলে ফরমাইশ দুইভাবে হতে পারে, যেটা আমরা আগেও পড়েছি। এরপর দেখো ফরমাইশ গ্রহণ। আমদানিকারকের থেকে যেই অর্ডারটা বা ফরমাইশটা পেল রপ্তানিকারক, সেটা সে পরীক্ষা নিরীক্ষা করে যাচাই বাছাই করে দেখবে যে সে ফরমাইশটা রক্ষা করতে পারবে কিনা বা এই অর্ডারটা সে নেবে কিনা। ঠিক আছে। তারপরে দেখো প্রত্যয়পত্র খোলার নির্দেশ। প্রত্যয়পত্র হচ্ছে এলসি, লেটার অফ ক্রেডিট, যেটা আমি দলিলের মধ্যে বৈদেশিক বাণিজ্যে ব্যবহৃত দলিলে তোমাদেরকে শিখিয়েছি। এই প্রত্যয়পত্র খোলার নির্দেশ থাকবে। অর্থাৎ এটা কিন্তু তোমার আমদানিকারকের পক্ষে কিন্তু রপ্তানিকারকের অনুকূলে ব্যাংক কী করে গ্যারেন্টি বা নিশ্চয়তা প্রদান করে যে মূল্যটা রপ্তানিকারক পাবে। ঠিক আছে। এরপর আসো বিনিময় হার নির্ধারণ। মুদ্রার বিনিময় হারটা সবসময় ওঠানামা করে, সেই জন্য বিনিময় হার চুক্তিটা সম্পাদন করতে হবে। তারপর হচ্ছে সরকারি অনুমতি সংগ্রহ। এটা তোমরা জানো যে এই অনুমতিটা না পেলে পণ্য রপ্তানি করা যাবে না, সেজন্য এই অনুমতিপত্রটা সংগ্রহ করতে হবে। এরপর সরকার কর্তৃক অনুমতিপত্র এবং এলসির কপি পাওয়ার পর আমদানিকারকের কাছ থেকে পণ্য সংগ্রহ করার প্রক্রিয়ায় চলে যায় কে? রপ্তানিকারক। সে তখন পণ্যটা সংগ্রহ করে, ফরমাইশ অনুযায়ী সেই পণ্যটা পাঠাবার জন্য সে পণ্যটা তখন এই পর্যায়ে গিয়ে সংগ্রহ করে। তারপর জাহাজ ভাড়ার চুক্তি সম্পাদন। পণ্যটা যখন জাহাজে, তোমরা জাহাজ ভাড়ার চুক্তি তোমাদেরকে আগে পড়িয়েছি, তাই না? নির্দিষ্ট সময়ের জন্য হতে পারে বা নির্দিষ্ট সমুদ্র যাত্রার জন্য জাহাজ ভাড়া চুক্তি হতে পারে। তারপরে এটা রপ্তানিকারক জাহাজ মালিকের সাথে এই ধরনের চুক্তি সম্পাদন করে পণ্যটা জাহাজে লোড করার জন্য। পণ্যের বিমাকরণ, নৌ বিমাকরণ। ঠিক আছে। পণ্য যখন রপ্তানিকারক পাঠায় তখন অবশ্যই তার নৌ বিমাপত্র
যুক্ত করতে হবে তার সাথে। এরপর হচ্ছে শুল্ক সংক্রান্ত আনুষ্ঠানিকতা প্রদান। এটা কালেক্টর অফ কাস্টমসের কাছ থেকে একটি আনুষ্ঠানিকতার মাধ্যমে একটি অনুমতিপত্র পেতে হয়। তারপরে হচ্ছে জাহাজে মাল বোঝাই করা, এটা পাওয়ার পরে জাহাজে পণ্যটা তুলে দিতে পারে রপ্তানিকারক। এরপরে পণ্য রপ্তানিকারক বা তার সিএনএফ এজেন্ট এই কাজটাই করে থাকে। তারপর হচ্ছে পণ্য প্রেরণের সংবাদ প্রদান। কাকে প্রদান করতে হবে? যে পণ্যটা আমদানি করছে, বিদেশে যে নিচ্ছে অথবা কোথাও কেউ নিচ্ছে, তাকে কি করতে হবে? পণ্য যে প্রেরণ করা হয়েছে তার সংবাদটা দিতে হবে। তারপর হচ্ছে দলিলপত্র তৈরি ও প্রেরণ। তোমরা জানো যে বৈদেশিক বাণিজ্যে ব্যবহৃত কিছু দলিল আছে, কিছু জাহাজি দলিল আছে। এই দলিলপত্রগুলো কী কী পড়েছিলাম? চালানি রসিদ, নৌবিমাপত্র, চালান, বাণিজ্য দূতের চালান, প্রভব লেখ, তাই না? এই ব্যাপারগুলো যখন তৈরি হয়ে যাবে তখন এটা প্রেরণ করতে হবে। তারপর মূল্যপ্রাপ্তির মাধ্যমেই এই লেনদেনের অনেকটাই পরিসমাপ্তি হয়ে যায়। লেনদেনের পরিসমাপ্তি হচ্ছে মূল্য পাওয়াটা নিশ্চিত হয়ে গেলে লেনদেনের পরিসমাপ্তি ঘটে। তাহলে আমরা এই রপ্তানি প্রণালী বা পদ্ধতিটা অনেক কঠিন, বইয়ে অনেক বড় লেখা। আমি আমার লেকচারটাকে খুব সামারাইজ করেছি। আমি 2-3টা বই স্টাডি করি, তারপরে নোট করি, তারপরে এটা তোমাদেরকে কিভাবে দিলে তোমরা চট করে এটা বুঝে যাও সেইভাবেই আমি লেকচারটা রেডি করি। সো তোমরা আশা করি এটা বুঝতে পেরেছো। না বুঝলে তোমরা অবশ্যই আমাদেরকে মেসেজ করবে। হ্যাঁ, তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। নেক্সট ক্লাসে আমরা আমদানি পদ্ধতিতে বা প্রণালীতে চলে যাব। তোমাদের জন্য আমার অনেক অনেক শুভকামনা। ভালো থেকো।